হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কোরডেমি বাংলা ইউটিউব চ্যানেল। স্কোরডেমি বাংলা ইউটিউব চ্যানেলে আবার আজকে আমরা চলে এসেছি আরেকটা ক্লাস নিয়ে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের। ঠিক আছে, তো আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা শুরু করব 10 তারিখ 10 অক্টোবর। আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের মেইন টপিকগুলো কি কি একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট আমাদের হচ্ছে যে তোমরা জানো যে গতকাল 9 অক্টোবর ছিল হচ্ছে পোস্টাল ডে, ওয়ার্ল্ড পোস্টাল ডে, এবং সেই উপলক্ষে ইন্ডিয়া পোস্ট আজকে গতকাল থেকে 9 থেকে 13 তারিখ পর্যন্ত একটা পোস্টাল উইক চালু করেছে। ঠিক আছে, এই পোস্টাল উইকের থিমটা হচ্ছে টুগেদার ফর দ্য ট্রাস্ট, টুগেদার ফর ট্রাস্ট, একসাথে আমরা বিশ্বাসের সাথে এগিয়ে চলবো পোস্ট অফিসের সাথে। তোমরা জানো যে ইন্ডিয়া পোস্ট শুধুমাত্র যে পোস্ট অফিসে ডেটা মানে চিঠি ট্রান্সফারের কাজে আসে তাই নয়, এখনো অনেকখানে মানি স্কিম, বিভিন্ন ধরনের মনিটারি প্ল্যানিংও কিন্তু ওদের মধ্যে হয়। তো এইসব প্ল্যানিং এর মধ্যে তোমরা যেখানে টাকা রাখছো, তোমরা তোমাদের বিশ্বস্ত চিঠি অন্য কাউকে পাঠাচ্ছ কিভাবে? পোস্ট অফিসকে ট্রাস্ট করো তবে তো। সেই জন্য পোস্ট অফিসের এবছরের থিম হচ্ছে ইন্ডিয়ার পোস্টাল উইক, 9 to 10 অক্টোবর ন্যাশনাল পোস্টাল উইক চালু করেছে, এবং তার থিম রেখেছে টুগেদার ফর ট্রাস্ট, আমরা একসাথে বিশ্বাস করে চলবো। এছাড়াও এটা 9 থেকে 13 অক্টোবর রাখার কারণটা কি? কারণটা হচ্ছে 9 অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড পোস্টাল ডে, বিশ্ব পোস্টাল দিবস। ঠিক আছে, নেক্সট হচ্ছে আজকের কথায় চলে আসা যাক। আজকে 10 অক্টোবর, এবং আজকের দিনটা দুটো বিশেষ কারণে, মানে দুটি কারণে বিশিষ্ট। তো প্রথম কারণটা কি আছে? প্রথম হচ্ছে আমাদের আজকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। ঠিক আছে, এবং এবছর ভারতবর্ষের পৃথিবীর ক্ষেত্রে এটা WHO হু কিন্তু এই ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে পালন করায়। ঠিক আছে, এবং হু এবছরের থিম রেখেছে মেন্টাল হেলথ ইজ দ্য ইউনিভার্সাল হিউম্যান রাইট। প্রত্যেকের ভালো মেন্টাল হেলথ থাকা দরকার। আমাদের মেন্টাল হেলথ ভালো না থাকলে আমরা ডেলি ওয়ার্ক ভালো করে করতে পারবো না, তাই না? এই যে মানুষ প্রত্যেকের মেন্টাল হেলথ ভালো রাখা দরকার, এই চিন্তা ভাবনাটাকে নিয়ে সামনে রেখেই কিন্তু হু এই প্রোগ্রামটা করেছিল, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। এবং এর থিম রয়েছে হচ্ছে এবছরের ইউনিভার্স মেন্টাল হেলথ ইজ ইউনিভার্সাল রাইট ফর এভরিওয়ান। প্রত্যেকের জন্য মেন্টাল হেলথ হচ্ছে ইউনিভার্সাল রাইট। তো চলো নেক্সট, আজকে আর একটা কারণে কেন বিশিষ্ট, সেটা হলো ওয়ার্ল্ড স্পেস উইক চলছে 4 থেকে 10 অক্টোবর। আজকে তাহলে স্পেস উইকের শেষ দিন। স্পেস উইকটা হওয়ার কারণটা কি? 10 অক্টোবরটাকে কেন পার্টিকুলারলি শেষ করা হলো? 10 অক্টোবর হচ্ছে ম্যাগনা কার্টা অফ স্পেস। 1967 10 অক্টোবরে এই দিনেই আজকে ম্যাগনা কার্টা অফ স্পেস ট্রিটি সাইন করেছিলেন বিভিন্ন দেশ। এই জিনিসটা কি দেখো, ম্যাগনা কার্টা বেসিক্যালি ট্রিটির জন্যই বলা হয়ে থাকে। এবং কি ধরনের ট্রিটি ওরা করেছিল? যে স্পেস যেটা আছে, স্পেস তো কারোর নিজের সম্পত্তি নয়। আজকে কারোর ধরি হিউম্যান মানে মানি বেশি আছে, তাদের স্পেস এক্সপ্লোরেশন বেশি হলো, তো তারা চাঁদে ঠাঁদে চলে গেল, গিয়ে বললো চাঁদটা আমার। তা কিন্তু করা যাবে না। এই ট্রিটি বলছে যে স্পেসকে সমস্ত দেশ সমানভাবে ব্যবহার করবে এবং একে অপরকে সাহায্য করবে, কোনো দখলদারি হবে না। তো এই ট্রিটিটা সেই কারণেই করা হয়েছিল যে তুমি যদি চাঁদে কিছু অংশ দখল করো, আমাকেও কিছু জায়গা ছাড়তে হবে। প্রত্যেকটা কন্টিনেন্টেরই কিন্তু নিজস্ব অংশ, বা প্রত্যেকটা কান্ট্রির বলতে পারো যে নিজস্ব একটা অংশ তাদের স্পেস এক্সপ্লোরেশনের মধ্যে দিয়ে তারা করবে স্পেসে, এবং এর জন্য অন্য কাউকে কিন্তু মানে অন্য কেউ বলতে পারবে না যে ওটা আমার জায়গা, তুমি করো না। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে ম্যাগনা কার্টা অফ স্পেসের থিম। নেক্সট এগিয়ে যাওয়া যাক। আমরা মানে ডেলিকে ডেলি দিন যেন আরো খারাপ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে। এবছর একটা রেকর্ড হলো যে সিগনিফিকেন্ট সাইজ, রিচিং দ্য সাইজ নিয়ারলি 3 টাইমস অফ ব্রাজিল। ব্রাজিলের থেকেও 3 গুণ বড় সাইজের একটা হোল, ওজোন হোল আন্টার্কটিকাতে দেখা গেছে। এই ওজোন হোল হলে কি হবে? অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পড়বে, এবং তার ফলে গ্লোবাল ওয়ার্মিংটা একটা বড় ইম্প্যাক্ট। এছাড়াও স্কিন ড্যামেজ, স্কিন ক্যান্সার ইত্যাদি অনেক কিছু হিউম্যানদের ওপর এফেক্ট পড়বে। তো আমাদের যে অ্যানুয়াল ফেনোমেনন, এই যে ওজোন হোল যে ক্যালকুলেশন, এটা সারা বছরে একবার করেই করা হয়, এবং তখন করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্যাটেলাইট ডেটা বলছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে স্যাটেলাইট, এটাও কিন্তু খেয়াল রাখবে, আর্থ অবজারভেশন প্রোগ্রাম অফ ইউরোপিয়ান ইউনিয়ন, এরা এটা সার্চ করে দেখছে যে ব্রাজিলের থেকে 3 টাইমস বিগ, 3 গুণ বড়
একটা ওজোন হোল কিন্তু তৈরি হয়েছে। নেক্সট, ভারতের ইসরো তো একের পর এক যেন মানে সাফল্যের উচ্চতায় উঠেই চলেছে, এবং কালকে ইসরো ডিক্লেয়ার করে দিয়েছে যে সান আর্থ ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট L1 বা সোজা কথায় আদিত্য L1 পৃথিবীর অরবিট ছেড়ে সূর্যের উদ্দেশ্যে কিন্তু রওনা হলো। মানে পৃথিবীর অরবিট ছাড়লো মানে এটা কি? তোমরা জানো যে মানে ইন্ডিয়া খুব সস্তায় কাজগুলো সারতে চায়, এবং এটা করতে গিয়ে ওদেরকে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ গ্র্যাভিটেশনাল ফোর্সকে ইউজ করতে হয়েছে। ওরা কি করেছে, আর্থের অরবিটে জিনিসটাকে এইরকম স্পাইরালি ঘুরিয়েছে। ওকে, আর্থের অরবিটটাকে জিনিসটাকে এরকম ভাবে স্পাইরালি ঘোরাতে 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 তারপর ফাইনালি ওকে আর্থের অরবিট থেকে বের করে সানের দিকে নিয়ে গেছে। তো এই প্রসেসটা হয়ে ফাইনালি আদিত্য L1 আর্থ অরবিট ছেড়ে সানের উদ্দেশ্যে গেছে। এটা L1 কেন? সানের যে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট, যত অবধি আমরা সেফলি যেতে পারবো, এই ল্যাগ্রাঞ্জ পয়েন্টের উদ্দেশ্যে কিন্তু আদিত্য L1 রওনা দিয়েছে। নেক্সট চলে যাওয়া যাক, ফার্স্ট সোলার সিটি অফ ইউপি। খেয়াল রাখবে, ফার্স্ট সোলার সিটি অফ ইন্ডিয়া নয়, ফার্স্ট সোলার সিটি অফ ইউপি করা হচ্ছে অযোধ্যাকে, কিন্তু ফার্স্ট সোলার সিটি অফ ইন্ডিয়া কি? সাঁচি। তো কালকে ডিক্লেয়ার হয়েছে যে ফার্স্ট সোলার সিটি অফ ইউপি হবে হচ্ছে অযোধ্যা। আর তোমাদের জেনে রাখার জন্য বলে রাখলাম যে ফার্স্ট সোলার সিটি অফ ইন্ডিয়া হচ্ছে সাঁচি। ঠিক আছে, নেক্সট চলো দেখে নেওয়া যাক ক্যাশু নাটস। আমাদের বিভিন্ন পরীক্ষায় জিআই ট্যাগ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এবছর কে জিআই ট্যাগ পেলো, ওকে মানে কোন ধরনের জিনিস জিআই ট্যাগ পেলো। তো সেরকমই কাজু বাদাম আমরা সবাই জানি, তো ক্যাশু নাটস ইংলিশে বলে, সেই ক্যাশু নাটস বা কাজু বাদাম, গোয়ার যে কাজু বাদামটা সেটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। ওকে, গোয়ার কাজু বাদাম, যে কোনো কাজু বাদাম নয় কিন্তু, ঠিক আছে, পার্টিকুলারলি গোয়ার যে কাজু বাদামটা সেটা কিন্তু নতুন করে জিআই ট্যাগ পেলো। নেক্সট হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ যে গঙ্গার যে ডলফিন, যেটাকে আমরা বাংলায় শুশুক বলে জানি অনেকে, এই গঙ্গার ডলফিন বা শুশুককে কি করেছে, তাদের রাজ্যের জলজ অ্যানিমেল হিসেবে ডিক্লেয়ার করেছে, অর্থাৎ গ্যাঞ্জেস, ডলফিন অফ গ্যাঞ্জেসকে স্টেট ওয়াটার অ্যানিমেল, রাজ্যের জলজ প্রাণী হিসেবে ডিক্লেয়ার করেছে। নেক্সট চলে যাওয়া যাক, আচ্ছা নোবেল প্রাইজ তো ডিক্লারেশন রেগুলার হয়ে যাচ্ছে এবং এইগুলো নিয়ে আমরা আগেও ভিডিও করেছি। তো এবার অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছেন কে? ক্লডিয়া গোল্ডিন। ক্লডিয়া গোল্ডিন এবছর অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছে। বাকি আমরা জানি যে নোবেল প্রাইজ দেওয়া হয় অ্যালফ্রেড নোবেলের নামে, রাইট? অ্যালফ্রেড নোবেলের নামে, ঠিক আছে। নেক্সট এগিয়ে যাওয়া যাক, তিনি যে আচ্ছা ক্লডিয়া গোল্ডিন যে নোবেল প্রাইজটা পেয়েছেন কি জন্য? অ্যাডভান্সড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং of women's labor market outcomes, womenদের, মেয়েদের উপরে ইনি রিসার্চ করেছেন। কি বিষয়? লেবার মার্কেট, ঠিক আছে, উইমেন্সদের লেবার মার্কেটের উপরে রিসার্চ করে তিনি এবছর নোবেল প্রাইজ পেয়েছেন। তবে শুধু বিদেশ ভাবলে তো হবে না, তাই না? তো আমাদের ভারতের প্রফেসর জয়িতা গুপ্তা, ঠিক আছে, তাকে ডাচ প্রাইজ কি না স্পিনোজা প্রাইজ, এটা তাহলে খেয়াল রাখতে হবে। স্পিনোজা প্রাইজ কোথাকার? ডাচ প্রাইজ। কে পেয়েছেন? ডক্টর জয়িতা গুপ্তা। কেন পেয়েছেন? ক্লাইমেট চেঞ্জের ওপর রিসার্চ করে। দেখতেই পাচ্ছ যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে ওজোনের হোল তো দিন দিন বেড়েই চলেছে, এবং এই অবস্থায় যারা ক্লাইমেটের ওপরে রিসার্চ করছেন তাদেরকে তো গুরুত্ব দিতেই হবে, প্রাধান্য দিতেই হবে, এবং তার কাজ খুবই ভালো হয়েছে, সেই কারণেই তিনি জয়িতা গুপ্তা, তাকে ডাচ স্পিনোজা প্রাইজ দেওয়া হয়েছে 2023 জন্য, ঠিক আছে। নেক্সট, ঠিক আছে, আজকে অবধি এতটাই রইলো আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। আবার আমরা কালকে দেখা করছি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আরেকটা সেশন নিয়ে। তোমরা প্রত্যেকে পড়তে থাকো, এখন পড়া হবে সহজ।